নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। পশ্চিমবঙ্গের এসআইআর এর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে বিকেলবেলা দেখা করবেন। তার সঙ্গে থাকবেন তৃণমূলের সেকেন্ড ম্যান ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের সম্ভবত এটা নজিরবিহীন ঘটনা, কোনো একজন মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন সদনে গিয়ে নির্বাচন কমিশন যে অনৈতিক কাজ করছে এবং নির্বাচন কমিশন লজিক্যাল ডিস্ট্রিবিউশন নামে ইললজিক্যাল কাজ করছে, বেআইনি কাজ করছে বলা যায়, কোট আন কোট, সেই ব্যাপারে প্রকাশ্যে তিনি অভিযোগ জানাবেন। এবং আমরা ইতিমধ্যেই জানি যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, যোগেন্দ্র যাদব করেছিলেন, তার সাথে আরো অনেকে ছিলেন। বিহারের ক্ষেত্রে মহুয়া মৈত্র ছিলেন। পরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এর যে ভয়ঙ্কর একটা অ্যানামলি তৈরি হচ্ছে এবং মানুষের চরম হেনস্থা হচ্ছে, সব মিলিয়ে প্রায় 100 মানুষ মারা গেছেন, বিএলও মারা গেছেন। এরপরেও লজিক্যাল ডিস্ট্রিবেন্সির নামে যেভাবে প্রায় 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কখনো নথি নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আজ থেকে 10-12 দিন আগে যে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা বুথে ঝুলিয়ে দিতে হবে নামের তালিকা, সেটাও সব ক্ষেত্রে হয়নি। প্রতিদিন অ্যাপের পরিবর্তন করা হচ্ছে এবং হিউজ সেকশন মানুষ তাদের লজিক্যাল ডিস্টারবেন্সের নামে বারবার তারা যে নথি জমা দিচ্ছেন বলছেন পূরণ হয়নি। এরা কেউ জানে না শেষ পর্যন্ত ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে কিনা। আমরা এই এসআইআর নিয়ে দীর্ঘ, আপনারা জানেন, প্রায় 2 মাস ধরে আলোচনা করছি। আমাদের আলোচনায় অনেক এক্সপার্ট এসছেন, তার মধ্যে একজন সুমন সেনগুপ্ত, যিনি রাজনৈতিক বিশ্লেষক এবং খুব কাছ থেকে এসআইআর দেখছেন। আমি এই চ্যানেলের দর্শকদের কাছে নতুন করে আবার সুমনকে এনে হাজির করেছি একই কারণে, সে কিভাবে দেখছে। সুমন, দর্শকদের কাছে ধন্যবাদ তোমাকে আনার জন্য, তোমার কাছেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুমন, সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্বর কাছাকাছি, যারা ইলেকশন অফিসে কমিশন অফিসে যাচ্ছেন, এখানে কলকাতায় তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস, তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি, কারণ তারাই এই প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তুলছে। আর বিজেপি বারবার বলছে যদি 6 নম্বর ফর্ম দিয়ে নাম কাটা না যায়, এখনো যদি নাম কাটা না যায়, মুসলিমদের নাম কাটা না যায়, মহিলাদের নাম কাটা না যায়, তাহলে আমরা ভোট বয়কট করবো, ভোট করতে দেব না। অর্থাৎ বাদী বিবাদী পক্ষ দাঁড়িয়ে গিয়েছে। এবং প্রাথমিকভাবে মনে হয়েছিল যে 58 লক্ষ নাম যারা অ্যাবসেন্টি অন্য জায়গায় চলে গেছে, ডেড ভোটার কাটা গেল, ঠিক আছে, সেটা ইলেকশন কমিশন বলেছিল যে আপনার 2002 সালে যদি নাম থাকে বা বাবা মার নাম থাকে বা আত্মীয় স্বজন, তাহলে আপনি নিশ্চিন্ত। কিন্তু এখন রাজ্যের 1.5 কোটি মানুষ তো নিশ্চিন্ত ননই, বাকি আরো যে 5.5 কোটি মানুষ আছে তাদের নাম ফাইনাল লিস্টে থাকবে কিনা, কারণ 14 তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে মাত্র 7 দিনের মধ্যে করতে হবে, নিত্য নতুন ফ্যাগড়া তুলছে। গোটা ব্যাপারটাকে কিভাবে দেখছো? কাদের নাম বাদ দেওয়ার এই একটা ডিজাইন যেন চলছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে সব মিলিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এসআইআর এ যে প্রথমে লোকে ভেবেছিল যে শুধুমাত্র মৃত ভোটার, শুধুমাত্র অ্যাবসেন্টি ভোটার, শুধুমাত্র শিফটেড ভোটার এটাই বাদ যাবে, এই ধারণাটা পুরো ভেঙে গেছে। এই ধারণাটা ভেঙে গিয়ে এখন যে ধারণা তৈরি হয়েছে, সেই ধারণাটা কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের কাছে পরিষ্কার নয়। কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কেউই জানে না। বিজেপি যেটা বলছে যে আমরা এসআইআর যদি সম্পূর্ণভাবে না হয় সেটা আমরা তাহলে ভোট করতে দেব না। এইবার এটা সে বলতে বাধ্য, কারণ যেহেতু কেন্দ্রীয় সরকারি তরফ থেকে এসআইআরটা নির্বাচন কমিশনের তরফ থেকে করানো হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের কাছেও বিষয়টা পরিষ্কার নয় যে কোথায় গিয়ে দাঁড়াবে বিষয়টা। যদি 58 লক্ষর কথা বাদ দিই, যদি ধরে নিলাম ওই 58 লক্ষ সব ঠিক আছে, তাও তার মধ্যেও প্রচুর গোলমাল আছে। যদি বাদও দেওয়া হয়, তারপরেও যে 1.5 কোটি মানুষকে শুনানির নামে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির ফলে 1.5 কোটির মধ্যে কত মানুষ যে বাদ যাবেন সেটা নির্বাচন কমিশনের কাছেও পরিষ্কার নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা।
এবং এই ঘটনাটা এমন একটা জায়গায় গিয়ে এর সঙ্গে যুক্ত হবে। আপনি কথা বলতে গিয়ে বলছিলেন যে ফর্ম 7 এবং ফর্ম 6 এর কথা। ফর্ম 7 এর কথা যদি না বলি সেটা ভুল হবে। ফর্ম 7টি হচ্ছে একটি মারাত্মক অস্ত্র, যেই ফর্ম 7টি ধরে সেই ফর্ম 7 এর যে নিয়মাবলী, সেই ফর্ম 7 অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু নিয়মাবলীগুলো 2023 সালের 7ই ফেব্রুয়ারি সবার অলক্ষ্যে বদল করা হয়েছে। নির্বাচন কমিশন এই বদলটি করেছে এবং সেইখানে বলা হয়েছে, নতুন যে নিয়মটি বলা হয়েছে সেই নিয়মে বলা হয়েছে যে ধরা যাক আমি আপনার বুথের ভোটার নয়, কিংবা আপনি আমার বুথের ভোটার নয়, আমি যদি মনে করি প্রসূন আচার্যর নামে আমি একটা কমপ্লেন করব, আমি ইচ্ছে করলে অনলাইনে আপনার এপিক নাম্বারটি ধরে নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন বলে আমি এই কমপ্লেনটা করে দিতে পারি অনলাইনে। অফলাইনে তো পারি, অনলাইনেও পারি। এবার এই ঘটনাটা যে কি মারাত্মক একটা চেহারা নিতে পারে তার অত্যন্ত পরিষ্কার একটি উদাহরণ আমরা দেখেছি যে আসামের এক বিএলও সুমনা চৌধুরী, তিনি এই উদাহরণটি সামনে থেকে দেখিয়েছেন যে তার কাছে অন্তত 50 থেকে 60টি ফর্ম এসেছিল, ফর্ম 7। সেই ফর্ম 7টি চেক করতে গিয়ে দেখা যাচ্ছে সেলিম আহমেদ বলে একজন ব্যক্তি নাকি নিজের নামেই নিজে বলেছেন যে তিনি নাকি ভোটার নন, তিনি ভারতের নাগরিক নন, সেই জন্য তার নামটি বাদ দেওয়া হোক। এবং সেই ফর্মে যে সই করা আছে সেটা ব্লক লেটারে সই করা আছে। আসলে এটা অন্য কেউ তার নামে দিয়েছে। সেলিম আহমেদ নাকি নিজেই বলেছেন যে আমি এই দেশের নাগরিক নই, আমি ভোটার হতে চাই না। এবার এইরকম চেক করতে গিয়ে সুমনা চৌধুরী আমাদের ব্যক্তিগত পরিচিত, আমরা জানি, এবং করতে গিয়ে দেখা গেছে যে অসংখ্য ফর্ম এরকম আসছে। সেটা আসামের ক্ষেত্রে দেখা গেছে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা গেছে। এবং তৃণমূল কংগ্রেস তার নিচের তলায় কিছু সংগঠন থাকার কারণে সে কোথাও কোথাও এই ফর্ম 7 জমা দেওয়া মানে প্রচুর পরিমাণে যে ফর্ম 7 বিজেপির তরফ থেকে যে কোনো জায়গা থেকে যে কেউ জমা দিচ্ছিল সেইটাকে কিছুটা হলেও আটকাতে পেরেছে। কিন্তু যেটা জানা যাচ্ছে না, মানে কি করণীয় ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে না সেটা হচ্ছে ফর্ম 6 এ কারা ঢুকছে। একজন মানুষ 70 বছর তার বয়স, তাকে যদি 58 লক্ষের মধ্যে তিনি পড়েন, তাকেও বলা হয়েছে, মানে আমি ব্যক্তিগতভাবে জানি বলেই বলছি, তাকেও বলা হয়েছে আপনার যেহেতু নামটা বাদ গেছে, আপনার কিছু করণীয় নেই, আপনাকে ফর্ম 6 দিয়ে আবার নতুন করে ভোটার হতে হবে। তিনি যখন জিজ্ঞেস করেছেন যে আমি তো এতদিন ধরে ভোট দিয়ে এসেছি, তাহলে আমার সেই লিগ্যাসিটা কোথায় গেল, বলে এটা কিছু করার নেই, এটাই নিয়ম যে ফর্ম এখন যদি আপনার নামটা বাদ চলে যায় তাহলে আপনাকে ফর্ম 6 দিয়ে আবার ভোটার হতে হবে। এবার এইটা ফর্ম 6 এর এই এক ধরনের অসুবিধা হচ্ছে ফর্ম 6 এর। এবং সবচেয়ে বড় কথা, মানে আমি নাম করেই বলছি, আনন্দবাজারের মতো পত্রিকা, আপনি খেয়াল করবেন কয়েকদিন আগে একটি খবর করেছিল, তাতে ছিল হচ্ছে চুনাও সহযোগী, শব্দটা হচ্ছে চুনাও সহযোগী। এই নামে বেশ কিছু মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি এই জায়গার কিছু কম বয়সী ছেলেদেরকে তারা বিভিন্ন ভোটার হিসেবে বিভিন্নভাবে বাংলায় ঢুকিয়েছে এবং ঢুকিয়ে চলেছে। এবং এই চুনাও সহযোগীরা যে আগামী দিনে বাংলার ভোটার হবেন না সেই নিশ্চয়তা নির্বাচন কমিশনও দিতে পারছে না। নির্বাচন কমিশনের কাছে আসলে পরিষ্কার তথ্য যে ফর্ম 7 দিয়ে কিছু মানুষকে বাদ দাও, আর ফর্ম 6 দিয়ে বাইরের রাজ্যের ভোটারকে এখানে ইনক্লুড করাও, আর যারা ছুটকা চাটকা ফর্ম 6 ফিল আপ করবেন তাদের অ্যালাউ করো। এবার এই ফর্ম 6 এর যে জায়গাটা, ফর্ম 6টা কি করে হওয়া উচিত ছিল, মানে কি হওয়া উচিত ছিল, ধরা যাক আপনার অঞ্চলের একজন বিএলও আছেন, আমি আপনার অঞ্চলে ভোটার হতে চাইছি, আমি ফর্ম 6 অ্যাপ্লাই করলাম, অনলাইনে অ্যাপ্লাই করলাম, এবং আধার এবং আরেকটি ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করা যাবে। এই যখনই আমি অ্যাপ্লাইটা করলাম, আধার দিয়ে প্রথম কথা রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা খুব সহজে বদলে নেওয়া যায়। এখনই দেখবেন এই মুহূর্তে বিনা পয়সায়, মানে বিনামূল্যে আধারের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বদলানোর যে প্রজেক্টটা এই সময়ের মধ্যেই রাখা আছে, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন। সুতরাং আপনি একজন হরিয়ানার মানুষ যদি পশ্চিমবঙ্গের ভোটার হতে চান, তিনি বাড়িতে বসে অনলাইনে পশ্চিমবঙ্গের একটি ঠিকানা প্লেস করে উনি অনলাইনে আধারের একটা রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে নিলেন, আর সঙ্গে তার সঙ্গে একটি এজ প্রুফ তার দিয়ে দিলেন, তাহলে তিনি কিন্তু ফর্ম 6 এর ভোটার অ্যাপ্লাই করে ফেলতে পারলেন। এ তো সাংঘাতিক ব্যাপার, যেটা রাহুল গান্ধী অভিযোগ করেছিল কর্ণাটকের ব্যাপারে, মহারাষ্ট্রের ব্যাপারে, যে অন্য জায়গা থেকে অ্যাকচুয়ালি ভোটার
পুশ করা হচ্ছে যারা অরিজিনাল ভোটার না, ওনারা অনেক ওইটাই। স্টাডি করে একটা বিধানসভা কেন্দ্র ধরেছিলেন, সেই হ্যাঁ, পদ্ধতিটা একেবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। বিহারে হচ্ছে আমরা একদম। ধরেছিলাম, আমি হ্যাঁ, দর্শকদের শুধু একটা কথা বলি, বিহারে আমরা দেখেছি না, হরিয়ানার কার্নাল থেকে শুরু করে একবার ট্রেন এসছিল। বোঝাই করে লোক এসে কোথায় গয়া কোথায় অমুক জায়গায় গিয়ে ভোট দিয়ে আবার তারা সব চলে গেল। তো রাতারাতি এইটা চলে গেল। তার মানে পশ্চিমবঙ্গে এটা অ্যাপ্লাই হচ্ছে, এটা পরিষ্কার। হচ্ছে, আমি একদম নিশ্চিত বলছি হচ্ছে, কিন্তু এটা আটকানোর পদ্ধতি কি হওয়া ছিল আমি জানি না। তৃণমূল কংগ্রেসের মাথায় এটা আছে নাকি, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের মাথায় এটা, বিরোধী রাজনৈতিক দলের মাথায় এটা আছে নাকি। এটা হওয়া উচিত কি ছিল, আপনার অঞ্চলে যদি কোনো একজন ভোটার অ্যাপ্লাই করেন, ভোটার একজন অ্যাপ্লাই করছেন, তিনি অনলাইনে অ্যাপ্লাই করছেন, তো সেই হ্যাঁ অনলাইনের যে অ্যাপ্লিকেশনটা, সেটা আপনার অঞ্চলের বিএলওর কাছে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ এবং এবং রাজনৈতিক দলের বিএলএ যারা আছেন, বিএলএরাও এটা জানার কথা ছিল যে এই ভোটারটি এখানে অ্যাপ্লাই করেছেন। ধরা যাক হ্যাঁ 7 নম্বর ওয়ার্ডের এত নম্বর 382 নম্বর বুথে একজন অ্যাপ্লাই করেছেন, হতেই পারে, অ্যাপ্লাই করতেই হ্যাঁ পারে। হ্যাঁ এবার 7 নম্বর ওয়ার্ডের 382 নম্বর বুথে কোনো একজন অ্যাপ্লাই করেছেন, সেইটা যদি বিএলওর কাছে নজরে থাকে এবং বিএলএরাও জানতে পারে আসলে নিচের তলায় বিজেপির বিএলএ নেই, ঠিক। বিজেপির বিএলএ নেই, এবার ও বিএলওর মাধ্যমে বিএলওরাও কিছুটা বিএলওদের কাছে যখন যাচ্ছে, বিএলওরাও যদি বিএলএদেরকে খবর দেন, রাজনৈতিক দলের কর্মীদেরকে খবর দেন যে দেখুন একটা অ্যাপ্লাই হয়েছে, এইটার ভেরিফিকেশন করা হোক, এই ঠিকানায় আদৌ কোনো লোক থাকে কি থাকে না। এই যে জায়গাটা, এটা না করতে পারলে, এই জায়গাটা না ধরতে পারলে, ওই চুনাও সহযোগীরা কিন্তু ভোটার হয়ে বাংলায় ভোট দেবেন, এবং বাংলায় ভোট দিতে গেলে তখন তাদেরকে আটকানোর কোনো রাস্তা, যদি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট হয়, তখন কিন্তু মারপিট করুন আর যাই করুন, ওই ভোটারটিকে আপনি আটকাতে পারবেন না। ভয়ঙ্কর একটি দিক, ফর্ম 7-এ বাদ যাবে, ফর্ম 6-এ ঢুকবে, এবং ফর্ম 6-এ যারা ঢুকবে, ফর্ম 7-এ যারা বাদ যাবে, হচ্ছে আমি আপনার নামে অ্যাপ্লাই করে দিলাম, আপনি বাদ চলে যাবেন। হ্যাঁ, সন্দেশখালিতে মানে দর্শকদের জন্য বলি, সন্দেশখালিতে এরকম কয়েকশো মানুষ না কয়েক হাজার মানুষকে নন সিটিজেন বলে ফর্ম জমা করেছে, এক একজনের নামে 350-400 করে জমা করেছে, একদম তাদের বাদ দেওয়ার জন্য তার প্রক্রিয়া তৈরি করা হয়েছে, এবং একদম। সেটা নিয়ে বিএলওরা জানে না। এবং রিপাবলিক বাংলা আর বাংলা, হ্যাঁ, তারা সেখানে ভুয়ো মানে বিজেপির হয়ে কিছু ইউটিউবার, কিছু ইনফ্লুয়েন্সার, কিছু টিভি চ্যানেল, তারা একেবারে নেমে পড়েছে বিজেপির পয়সায়। এবং হ্যাঁ, তৃণমূল যেহেতু পয়সা দিয়ে তারাও করে, কিন্তু তৃণমূলের হ্যাঁ। অত পয়সা খরচা করতে পারছে না, ফলে না, না, এই পয়সা খরচা পদ্ধতিতে করতে বিজেপি পারলে চার গোল পয়সা 5 গোলে খরচা এগিয়ে যাচ্ছে। পয়সা খরচা করতে পারলেও আপনি যদি বিষয়টা না বুঝতে পারেন যে কিভাবে হচ্ছে, আমি কেন এই সময়টাকে ধরলাম, এই সময় আপনি খেয়াল করুন, আধার এই মুহূর্তে আধারের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চেঞ্জ করাটা বিনামূল্যে করেছে। আপনি মহারাষ্ট্রে বসে কি মধ্যপ্রদেশে বসে পশ্চিমবঙ্গের কোনো একটি ঠিকানাতে অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারবেন বিনা পয়সায় আপনি। এবং ফর্ম 6 এর অ্যাপ্লিকেশনের জায়গাটি হচ্ছে, আপনি একটি ফর্ম 6 এর আধারের একটি প্রুফ দেবেন, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হবে, আর একটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, যেটা মানে শিক্ষাগত যোগ্যতা না, আপনার বার্থের সার্টিফিকেট, এটা দিলেই আপনি অ্যাপ্লাই হয়ে যাবে। আর এইটা কেউ চেক করবে না। সবচেয়ে বিষয় হচ্ছে এটা কেউ কোনো বিএলএর হাত দিয়ে বেরোবে না। আমি এটা অন্তত পক্ষে 3 মাস আগে থেকে বলে আসছি, এই যে খেলাটি হবে, এই খেলাটি লোকে বুঝতে পারছে না। আর এই খেলার মধ্যে দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জের উদাহরণ বিজেপি দিয়ে থাকে, এই ডেমোগ্রাফি, হিন্দিভাষী ডেমোগ্রাফি। আমাকে একজন আমার এক পরিচিত, উনিও একটি পোর্টাল চালান, তিনি বলছিলেন যে বিভিন্ন মানে উত্তরপাড়া, এই রিসরা, এই অঞ্চলে বিভিন্ন ব্যারাকপুর বেল্টে বিভিন্ন ফ্ল্যাট কেনা হচ্ছে, এবং সেই ফ্ল্যাটে লোকজন থাকছে, নতুন লোকজন আসছেন, তারা এরপরে ভর্তি দিয়ে ফ্ল্যাটটি বেচে দিয়ে চলে যাবেন। এই ঘটনাও ঘটছে। যারা তদন্তমূলক সাংবাদিকতা করেন তারা একটু খোঁজ নিন, আমি যেটা বলছি এটার মধ্যে কোনো মিথ্যে নেই। যারা মানে কোনো বাড়িয়ে বলছি না, ভয়ও পাচ্ছি না, কিন্তু এই ঘটনাটি ঘটছে যে এই বিভিন্ন অবাঙালি মানুষজন, আমি অবাঙালি শব্দটা কোট আনকোট ইউজ করলাম,
যারা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, বিজেপি শাসিত রাজ্য থেকে এসে এখানে ভোটার হিসেবে নথিভুক্ত করার জন্য এই ফর্ম 6 এর অ্যাপ্লাই করছেন, এবং তাদের জন্য বিজেপির অফুরন্ত পয়সা আছে, তারা ফ্ল্যাট কিনে দিচ্ছে, সেই ফ্ল্যাটের ঠিকানায় রেজিস্টার্ড হচ্ছে, সেই ফ্ল্যাট সেখান থেকে ফর্ম 6 এ ভোটার হবে। না, এবার কিনে এটা দেওয়ার দরকার কি, ভাড়া নিলেই না, হয় না। আমি যাই হোক, আরেকটা হ্যাঁ, প্রশ্ন না এখানে ভাড়া আসছে। দিলে হবে না, না ভাড়া দিলে হবে না, ভাড়া দিলে হবে না কেন সেটাও বলে দিই। ওই 180 দিন থাকার বিষয় আছে, কিনে নিলে তো 180 দিনটা আমার এমনি হয়ে গেল। আপনি যখন 180 দিন থাকলে আপনি একটা আধার পেতে পারেন তো একটা ঠিকানায়, কে সুতরাং ওটা চেক আগে থেকে করতে দেখিয়ে আরে কে চেক করতে যাচ্ছে? সেটা আলাদা প্রশ্ন আর কি। হ্যাঁ, এবার এই যে ঘটনাটা ঘটছে এইটা আমি মানে সরি টু সে কোন রাজনৈতিক দল বিহারেও বুঝতে পারেনি, পশ্চিমবঙ্গেও বুঝতে পারেনি। না, আমি একটা পশ্চিমবঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে একটু ধাক্কাধাক্কি হবে, ধাক্কাধাক্কি হয়েছে, ফর্ম 7 এর ইসে নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে, আটকেছে, চুলের মুঠি ধাক্কাধাক্কি সব হয়েছে, কিন্তু খেলাটা ফর্ম 7 এবং ফর্ম 6 এর মধ্যে ইনক্লুডেড। আপনি 58 লক্ষের কথা ছেড়ে দিন, লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা ছেড়ে দিন, আসল খেলাটা ফর্ম 6 আর ফর্ম 7 এর মধ্যে আছে। এবং এটা যদি বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝতে না পারে, তাহলে কোনোদিন ভারতবর্ষে আর কোনো সোজা সরল ভোট হবে না। কোন ভোটই আরো হবে কিনা আমার সন্দেহ আছে। যদি আমি জানি না, আমি যদি বিজেপিকে এখানে ঠেকিয়ে দেওয়া যায়, সেটা কিভাবে ঠেকবে আমার জানা নেই। যদি ঠেকিয়ে দেওয়া যায় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু যদি না ঠেকে তাহলে বুঝবেন এটার জন্যই এটা হয়েছে। আমি এটা আপনি বলতে পারেন যে এটা ঘটনা। আমি আজকেই একজন ক্যাব ড্রাইভারের সাথে আসছিলাম, বিহারি লোক, বিহারে গিয়ে ভোট দিয়েছে এই এতে সূর্যবংশী, অর্থাৎ ভাকপান পিয়ার আরজেডি দলের ভাকপান আরপি সিং এর সাথে ছিল। এইবার আইপি গুপ্তার সাথে ছিল তার ভোটার সূর্যবংশীরা, বিহারে গিয়ে ভোট দিয়েছে এবং সে এখানেও তার ভোটার তালিকায় নাম আছে। এই যে বিহারের লোকেরা যে এখানে ভোটার, তারা কিন্তু বাদ যাচ্ছে না, এটা আমি অন্ততপক্ষে বেশ কিছু লোকের সাথে কথা বলে বুঝতে পেরেছি, যারা বিহারে ভোটের সময় গেছিল তারা আবার এখানেও ভোট দিচ্ছে, ভোটার তালিকা এই যে বলেছিল এক জায়গায় থাকবে, এই পদ্ধতিটা গ্রহণ করা কেন হলো না? সম্পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলে যাচ্ছে যে আমরা ডিডুপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারছি না, আমরা ডিডুপ্লিকেশন সফটওয়্যার দিয়ে আমরা বুঝতে পারছি না, এগুলো সম্পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকেশ দ্বিবেদী ওখানে মিথ্যে কথা বলে যাচ্ছে। নির্বাচন কমিশনের হয়ে যিনি আইনজীবী আছেন তার নাম রাকেশ দ্বিবেদী, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ব্লেটেন্ট মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমরা এটা ডিডুপ্লিকেশন সফটওয়্যার চালিয়েছিলাম, আবার চালাইনি, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা এরকম করেছি, তার কোনো সদুত্তর নেই এগুলো। তারা শুধু হচ্ছে যে, আর সুপ্রিম কোর্টের রোলটা আরো খারাপ। সুপ্রিম কোর্ট বলছে যে মানুষকে একটু সুবিধা করে দাও, হয়রানির নামে শুনানির নামে হয়রানি হচ্ছে, সুতরাং ঠিক আছে তুমি 13 নম্বরের জায়গায় 14 নম্বর একটা নথি যুক্ত করো, কি 14 নম্বরের জায়গায় 15 নম্বর একটা নথি যুক্ত করো, এটাকে যুক্ত করো, একটু টাইম এক্সটেন্ড করো, তুমি টাঙাও, তুমি ওইটা করো, তুমি এইটা করো। কিন্তু আদপে এই যে মানে কোট আনকোট লিগালাইজড ভোট চুরি হচ্ছে, লিগালাইজড ভোট চুরি শব্দটা আমি পরিষ্কার বললাম, ভোট চুরিকে লিগালাইজ করার জন্য এসআইআর করা হয়েছে, এবং এই লিগালাইজড ভোট চুরির বিরুদ্ধে কোন রাজনৈতিক দল মানে সুপ্রিম কোর্টে গেলে আমাদের যা বিচার ব্যবস্থার অবস্থা, আদৌ কিছু হবে নাকি আমার সন্দেহ আছে। তার মানে কি দেশের যে স্বাধীনতার পর থেকে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আমরা দেখেছিলাম একটা মানুষ একটা ভোট এবং ভোটার ইনক্লুসিভ একটা পদ্ধতি, এই পদ্ধতি কি এই পদ্ধতি বিহারের ইলেকশন থেকে কার্যত তার মৃত্যু ঘটলো বলা চলে? একদম মৃত্যুই ঘটেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যখন বিহারের নির্বাচন হয়ে যাওয়ার পরে বহু মানুষ, আপনি ওদের ছিলেন ওখানে, তখন জিজ্ঞেস করেছেন যে কি হবে, ভোটটা তো দিতে পারলেন না। তখন যারা ওই নির্বাচনী আধিকারিক ছিলেন, ঠিক আছে একবার ভোট দিতে পারেনি, আসলে পরের বার দেবে, আসলে এই নির্বাচনটাকে জিততেই হবে। মানে মনে করুন বিহার নির্বাচনটা কতটা জায়গা ছিল, ওই বিহার নির্বাচনটা জেতাটা জরুরি ছিল, তার কারণ নীতিশ কুমারকে তার সঙ্গে রাখতে হবে। আর পশ্চিমবঙ্গ নির্বাচনটাকে আরো বেশি জরুরি, কারণ পশ্চিমবঙ্গে খাবলাতে হবে। এবার এই যে জায়গাটা, মানে পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুই তো বাদ আছে, তামিলনাড়ুতেও কি হচ্ছে না হচ্ছে, তামিলনাড়ুর খবর হয়তো স্টালিন চেষ্টা করছেন, কিন্তু আমি জানি না।
মানে ওখানে কি ওখানে এরকম লজিক্যাল, ওখানেও লজিক্যাল হচ্ছে, ডিসক্রিপেন্সি ওখানে ওরাও একইভাবে আপত্তি জানিয়েছে। মানে কিন্তু যেহেতু এবং ন্যাশনাল এবং মিডিয়াতে উত্তরপ্রদেশে অখিলেশ জানিয়েছে যে গত আসছে বছর ভোট এবং বেছে বেছে ঠিক এইভাবে বাদ দেওয়া হচ্ছে মুসলিমদের মানে এবং কি লজিক্যাল ডিসক্রিপেন্সি ওবিসিদের। কি? আপনি তো সাবিরের সঙ্গে, সাবির আহমেদ আমাদের পরিচিত মুখ, পরিচিত বন্ধু, তার সঙ্গে অনুষ্ঠান করলেন। সাবিরও বলছে যে একটা সফটওয়্যার সেটা বেছে, মানে এটা তো খুব সোজা আসলে, খাতুন, খান, যা যা যাবতীয় সারনেম, এই সারনেম গুলোকে যদি আমি একটা একটা প্রম্পট দিয়ে দিই যে এই সারনেম গুলোকে আমি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলবো, হোসেন, আব্দুল মজিদ, যত রকমের যা যা সারনেম আছে মুসলমানদের, অন্তত 10-15টা যদি আমি প্রম্পট দিয়ে দিই যে এই লোকগুলোকে আমি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলবো, তাহলে সেই অনুযায়ী প্রম্পট আসবে, সেই অনুযায়ী উত্তর আসবে, এবং সেই জন্যই মুসলমানদেরকে বাদ হচ্ছে, এবং সেই অনুযায়ী মহিলাদেরকে। আপনি মহিলাদের নাম, এটা এই অ্যালগোরিদম অত্যন্ত সোজা অ্যালগোরিদম, যারা মানে ওনারা ভাবছেন ওনাদেরকে কেউ বুঝতে পারছে না, সবাই বুঝতে পারছে, কিন্তু আমি 1 মিনিট থামাচ্ছি। সবাই বুঝতে পারছে। ইলেকশন কমিশনের যিনি ওই রাকেশ দ্বিবেদী আইনজীবী, যিনি ডেপুটি ওদের সরি অ্যাটর্নি জেনারেল, উনি বোধহয় এই পোস্টে আছেন বোধহয়, এবং তিনি বলছেন সবাই বুঝতে পারছে। সুপ্রিম কোর্ট তো কে আইনজীবী মিথ্যে বলে আর কে সত্যি বলে এটা বুঝে ফাইনাল একটা ভার্ডিক্ট দেয়। তাহলে সুপ্রিম তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা বুঝতে পারছে না নাকি তারা একটা চোখ বন্ধ করে রেখে দেখছে? একটা না, দুটো চোখই বন্ধ আছে। সে তো সুপ্রিম কোর্টের যে আসল এটা সাংবিধানিক প্রক্রিয়া নাকি সেটা নিয়ে সে ভার্ডিক্ট রিজার্ভ রেখেছে, তার মানে সে চাইছে এটা হোক, তার মানে তার উপরও প্রেশার আছে যে সুপ্রিম কোর্টের মানে বিচারপতিদের উপর প্রেশার আছে যে আগে এসআইআরটা হয়ে যাক, তারপরে ভোট টোট হয়ে যাক, তারপরে সে বলবে। ইলেকট্রাল বন্ডের মতো কোটি কোটি টাকা উঠে গেল ইলেকট্রাল বন্ডে, সেইখানে তারপরে গিয়ে বলা হলো ইলেকট্রাল বন্ডটা খুব খারাপ, মানে যখন সব টাকা উঠে গেল তারপরে বলা হলো খারাপ। আরে যতদিন ধরে শুনানি চললো, মানে এটা হচ্ছে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, যতদিন ধরে বিচারটা হলো, তা সেইটা হওয়ার পরে তারপরে বলো ইলেকট্রাল বন্ডটা খুব খারাপ। 370 ধারা কাশ্মীরে বিলোপ হয়ে গেল, তার 3 বছর পরে গিয়ে বললো 370 ধারা এটা ঠিক প্রসিডিওরাল গন্ডগোল হয়েছিল। আরে কাজটা তো হয়ে যাচ্ছে, নোটবন্দি খারাপ প্রসিডিওর, সবই তো তাই হয়েছে, যে কোনো বিষয়ে তো তাই। এসআইআরটাও আগামী দিনে বলবে, কিন্তু ততদিনে ভারতবর্ষ আর ভারতবর্ষের চেহারায় থাকবে নাকি সেটা আমার সন্দেহ আছে। ভারতবর্ষে একটা হোমোজিনাস সমসত্ব ব্যাপার তৈরি হবে, চারিদিকে সমস্ত গেরুয়া, এরকম একটা চেহারা তৈরি হলেও হতে পারে বলে আমার আশঙ্কা হচ্ছে। মানে একটি ছোট ইউটিউব চ্যানেলের একটি মেয়ে আমাকে একদিন কথা বলতে গিয়ে, আমাকে ইন্টারভিউ নিচ্ছিল, কথা বলতে গিয়ে, মানে আসলে বাচ্চা মেয়ে, সে বোঝে না আর কি, নাম বলছি না, সে বলছে যে তাহলে কি আমরা আশা করতে পারি বিজেপি আসছে? আপনি শব্দটা আশা বললেন, আমার তো মনে হলো আশঙ্কা। মানে আশা এবং আশঙ্কা এই দুটোর তফাৎ এই মেয়েটি হয়তো জানে না, কিন্তু এইভাবে যদি নির্বাচন। সুমন তাহলে আমি এবার একটু একদম মানে সংক্ষেপে আরো কিছু বিষয় আসে। আমি যা বুঝতে পেরেছি, তৃণমূল নেতৃত্ব হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ, মালদায় 12টা আসন, মুর্শিদাবাদে 22টা, 12 আর 22 ওখানে গিয়ে দাঁড়ালো 34টা আসন, তার সাথে নর্থ দিনাজপুর এবং বসিরহাট, সাউথ 24 ম্যাক্সিমাম না, মুসলিম 130টা, কিন্তু জেলা ওয়ারি আমি বলতে চাইছি। এবং তারা বুঝতেই পারছে না। আমি এদের জেলার যারা কর্মকর্তা নেতা তাদের সাথে কথা বলছি, ইভেন সিপিএম এরও, তারাও বুঝতে পারছে না। কারণ মালদা জেলায় এ পর্যন্ত আমি কালকে শুনলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি আগামী দিন আরো পড়তে পারে। ইলেকশন শেষ করতে হবে 7 দিনের মধ্যে, কি প্রশ্ন আছে। এবং মহিলাদের যেভাবে দলে দলে ডাকা হচ্ছে, তাহলে দে আর অলসো টার্গেটেড অ্যালং উইথ দ্য আদার্স। তাহলে সঙ্গে যে প্রথম দিকে যেটা হয়েছিল যে মতুয়া যাবে, মতুয়া ভোটার বাদ যাচ্ছে, বিজেপি সংখ্যায় ছিল এখন, এবং উল্টো দিক থেকে আমরা আগে থেকে বলছিলাম মুসলিম এবং অন্যরা টার্গেটেড হবে, কিন্তু মতুয়া যখন, তাহলে এখন পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? মতুয়ারা কি বাদ যাচ্ছে না মুসলিম এবং মহিলারা বাদ যাচ্ছে? যাবে, মতুয়ারাও বাদ যাবে, মতুয়ারাও বাদ যাবে, মহিলারা। আপনি একটা কাজ করুন, মানে আমি সমস্ত আপনাদের দর্শকদের, আপনার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা গুগল করেন তো, সবাই গুগল করেন,
আপনি শুধু একটা জিনিস পড়ুন, একটা গুগলে শুধু লিখুন হু আর দ্য ভোটার্স হু ভোট এগেনস্ট বিজেপি ইন ওয়েস্ট বেঙ্গল, এইটা লিখে একটু সার্চ করুন। এইটা সার্চ করুন, একটা চেহারা চলে আসবে যে মূলত মুসলমানরা, মূলত মহিলারা, যারা মমতা ব্যানার্জির প্রকল্পতে খুশি তারা ভোটার, যারা বিজেপির তথাকথিত যে সেকুলার বিরোধী পলিটিক্স তার বিরুদ্ধে, আরবান যারা সেকুলার পলিটিক্স করে তারা বিজেপি বিরোধী ভোটার। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ধরে 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 টার্গেট করা হচ্ছে যে মহিলা ভোটার জানে যে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক মহিলা ভোটার, উনি উন্নয়নের পাঁচালী ওই জন্যই করেছেন, উন্নয়নটা করেছেন। কিন্তু মহিলা ভোটারদেরকে বাদ দিলে, মহিলা ভোটারের একটা অংশ যদি বাদ চলে যায়, সেই অংশটা যদি ভোট দিতে না পারে, এটা মমতা ব্যানার্জির মানে এতে বিজেপির লাভ হবে। যদি মুসলমানদের একটা অংশকে বাদ দেওয়া যায় তাহলে বিজেপির লাভ হবে। এবার মমতা ব্যানার্জির দল কি ভাবছে, তৃণমূল কি ভাবছে, যে মতুয়াদেরও একটা অংশ বাদ যাবে, আমাদেরও মানে তৃণমূলের কোর ভোটারদের একটা অংশ বাদ যাবে, ব্যালেন্স হয়ে যাবে। হবে না ব্যালেন্স, হবে না ব্যালেন্স, ব্যালেন্স হয় না। 50% অফ দ্য ভোটার্স অফ ওয়েস্ট বেঙ্গল তারা হচ্ছে মহিলা। তার 50% যদি বাদ দিতে পারেন, মানে 4 কোটি মহিলার মধ্যে যদি আপনি 2 কোটি বাদ দিতে পারেন, আমি জানি না 2 কোটি শেষমেশ ফিগার। ও আরেকটা ফিগার আপনাকে বলে যে এবার ধরুন নর্মালি যদি বাদ চলে যায়, তাহলে তো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যখন ইলেকশন কমিশন বলবে যে এই একটা ফিগার এসছে 58 লাখের পরে আরো 1 কোটি বাদ গেছে, তাই তো বলবে সবাই, তাই আশঙ্কা করছে। সাবির বলল 40 লাখ, ওরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে মনে করছে। তৃণমূল নেতৃত্ব ভাবছে না আমরা সব ডিএম তার সাথে বিডিও তাদেরকে বলে রেখেছি, ফলে বাদ যাবে না। কিন্তু তারা কোন দিকে কে কি কাজ করছে কেউ জানে না। ফাইনাল ভোটার লিস্ট 14 তারিখ হবে না 21 তারিখ হবে তাই কেউ জানে না। প্রতিদিন আলাদা আলাদা করে নতুন নোটিফিকেশন আসছে সেটাও জানে না। এইরকম একটা হচপচ, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এইখানটাই জাস্ট বলছি যে মনে করুন যখন বলবে যে 1.5 কোটি টোটাল বাদ গেল, তার মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ সেই যে ফিগারটা, মানে যেটা প্রজেক্টেড 2026-এ 10 কোটি সামথিং, সেই যে জায়গাটা, তার থেকে যদি 1.5 কোটি বাদ যায়, তাহলে তো নির্বাচন কমিশনের মুখ পুড়বে কি পুড়বে না, পড়া উচিত। তাহলে সেটাকে কি করে ব্যালেন্স করবে? সেটাকে ব্যালেন্স করবে হচ্ছে ফর্ম 6 দিয়ে। ঠিক যেটা করেছিল বিহারে, প্রথমে 83 লক্ষ বাদ দিয়েছিল, সবাই চিৎকার চেঁচামেচি করলো, তারপরে ফর্ম 6টা বিহারের ক্ষেত্রে ছিল হচ্ছে নমিনেশন ড্রপের 10 দিন আগে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 19,000 ইনক্লুডেড হয়েছে, ওই তখন 29 লাখ, এই 19 লাখ ইনক্লুডেড হলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওটা 1 দিন আগে রাখা হয়েছে, নমিনেশন ড্রপের 1 দিন আগে, 1 দিন আগে। বিহারের ক্ষেত্রে ছিল ওটা 10 দিন আগে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওটা 1 দিন আগে। সুতরাং ফাইনাল ভোটার লিস্টটা চেক করার মতো সময়ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কিংবা অন্যান্য রাজনৈতিক দল পাবে না, কারণ ওটা শেষ মুহূর্ত অব্দি অ্যাড আপ হবে। লাস্ট নমিনেশন ড্রপের 1 দিন আগে অব্দি ওই ফর্ম 6 দিয়ে ভর্তি হবে, এবং তারপরে আপনি চেক করবেন কোথায় আর কে ওর ভোটার আর কে আমার ভোটার নয়। অসম্ভব ব্যাপার। সুমন, আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আমি একদম স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি, তুমি এতদিন ধরে রাজনীতি ফলো করছো, এই যে মমতা ব্যানার্জি ইলেকশন কমিশন অফিসে যাচ্ছে তো পলিটিক্যাল চাপ বাড়ানোর জন্য, এটাতে ফাইনাল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির তামাম মিডিয়ার সাথে কথা বলবেন, তার সাথে পলিটিক্যাল লিডারদের সাথে কথা বলবেন, এই এসআইআর নিয়ে চাপ সৃষ্টির জন্য হয়তো কংগ্রেসের সাথে কথা হবে, হয়তো রাহুল গান্ধীর সাথে বা সোনিয়া গান্ধীর সাথে দেখা হতে পারে। এবার ঘটনা হচ্ছে অখিলেশ যাদব তো আছেই। আমার কথা হচ্ছে ফাইনালি এইটা করে কি কোনো আলটিমেটলি এটা আটকানো সম্ভব? কি মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উইন ওভার করতে পারবেন এই যুদ্ধটায়? এই নামবাদ বা উত্তর আমার জানা নেই, এই উত্তর আমার জানা নেই। উনি চাপ সৃষ্টি করতে গেছেন, উনি যথেষ্ট রাজনৈতিক তার একটা পরিপক্কতা আছে, উনি জানেন কিভাবে কি করতে হয়, সেইটুকু করার জন্যই গেছেন। কিন্তু আসলে ওই জায়গাটা মানে কি হবে সেটা নো ওয়ান নোজ, এবং এর ফল কি হবে সেটাও আমরা জানি না। এবং ফলটা আমার আশঙ্কা খুব খারাপ, সেটা শুনতে খারাপ লাগলেও খারাপ, কিন্তু আশঙ্কাটা খুব খারাপ, এটুকু আমি বলতে পারি। আমি শেষ প্রশ্ন, সিপিএম
যারা হ্যাঁ। প্রথম থেকে ভেবেছিল এটাকে সাপোর্ট মারছিল যে ডেড হ্যাঁ। ভোটার, মমতা ব্যানার্জির ভুয়ো ভোটার বাদ যাবে, তারা এখন স্বীকার করছে যে আমাদের বোঝা ভুল হয়েছিল। আমি কথা বলেছি বলেই সেন্ট্রাল কমিটি মেম্বার বা এখানকার যারা দেখছিল তারা তারা বুঝতেই পারেনি। তোমার কি মনে হয় সিপিএম এই ব্যাপারটা কতটা সাফার করবে, বা সিপিএম এই মুহূর্তে কোন জায়গায় আছে, লেফটরা কোন জায়গায় আছে, খুব সংক্ষেপে যদি বল। সিপিএম সাফার মানে সিপিএম এর তো ভোট সেই অর্থে 4 থেকে 6% ছিল। সিপিএম এর ভোট খুব বাড়বে তো নয়, আরো কমে ওটা তার অর্ধেক হওয়ার চান্স আছে। আমি সিপিএম এর আসলে মুশকিলটা যে এই আপনি যেটা বললেন যে তারা এখন স্বীকার করছে, এই স্বীকার করাটাও আরো অনেক সোচ্চারে হওয়া উচিত, আরো জোরে হওয়া উচিত, এবং কি মানে আরো বেশি বেশি করে করা উচিত যে না এটা ভোটার সংশোধনী হচ্ছে না, এটাই কিছু একটা কি দুবিয়াস কোনো প্ল্যান আছে ইলেকশন কমিশনের। এটা যদি মানে বামপন্থীরা না বোঝে তাহলে কারা বুঝবে? এটা যদি বামপন্থীরা না বোঝে তাহলে কারা বুঝবে? কংগ্রেস ধরুন সমস্ত রাস্তাগুলো দেখিয়েছে চুরি করার একটা সময়। কংগ্রেস আজকে নয় মানে ক্ষয়িষ্ণু শক্তি, কিন্তু কংগ্রেসের দেখানো রাস্তাতেই কিন্তু এই নির্বাচন কমিশন এই রাস্তাগুলোকে ধরে আরো চওড়া করেছে, আরো বড় বড় কবর করেছে। কিন্তু বামপন্থীদের উচিত আরো সোচ্চারে এর বিরোধিতা করা, এবং আরো বেশি বেশি করে যে এই ভোটার বিশেষ নিবিড় সংশোধনী আসলে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজের উপর আঘাত, এটাকে জোরের সঙ্গে বলা, এছাড়া আর কোনো বিকল্প আমার জানা নেই, এবং সেটা রাস্তা দিয়েই বলা। অনেক ধন্যবাদ সুমন, আমাদের আসার জন্য। দর্শকদের অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে বা খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।